আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যে জড়তার ভ্রমণকে যে সিরিজটা করতেছিলাম তারই আজকে পরবর্তী নিয়ে আসছি। তো আজকে আমরা একদম পাতলা পুরুত্বের রিং রিং বলতে আর কি একটা তারকে আপনি যদি এভাবে ঘোরান, ধরেন এটা এরকম এরকম একটা জিনিস আছে, ওটাকে যদি আপনি এভাবে মোচড়া এরকম ঘোরান, এরকম করেন, এরকম ঘোরান, তাহলে দেখেন একটা রিং উৎপন্ন হচ্ছে। হ্যাঁ, আরও ভালোভাবে যদি দেখাতে চাই তো এই একটা রিং ধরেন, এই যে রিংটা এই যে এরকম, হ্যাঁ এভাবে থাকে। তো এই রিংয়ের যে তল আছে, দেখেন এই তলটা আছে, এই রিংয়ের যে তলটা আছে, এই যে তলটা, এই তলটার সাথে লম্ব, হ্যাঁ তলটার সাথে লম্ব, এবং হচ্ছে এই রিংয়ের এই মাঝখানে যে মধ্যবিন্দুটা আছে না, মানে বৃত্ত যদি কল্পনা করেন তাহলে বৃত্তের যে কেন্দ্র আছে, ঠিক এই রিংয়ের মাঝখানে যে মধ্যবিন্দু আছে, ওই মধ্যবিন্দু দিয়ে গমনকারী অক্ষ অর্থাৎ তলের সাথে লম্ব এবং ওই রিংয়ের মধ্যবিন্দু দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক নির্ণয় করব। আসলে এইভাবে ঘুরবে, হ্যাঁ এই যে এভাবে ঘুরবে। তো আমরা এটা আজকে নির্ণয় করবো। তো চলেন দেখা যাক, আশা করি আপনাদের ভালো লাগবে। তো পাতলা পুরুত্বের রিংয়ের তলের সাথে লম্ব এবং মধ্যবিন্দুগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। ঠিক আছে ভাই, তো এটা হচ্ছে আমাদের টপিক। তো এটা মুছে দিই এখন মুছে দিয়ে আমরা মূল চিত্রটা গাই। তো চলেন, এবার মোটামুটি মাশাআল্লাহ ভালো হয়েছে। পুরুত্বটা পাতলা, কিন্তু আমি আসলে ইয়া করে দেখাচ্ছি। এটা যদি কেন্দ্র হয়, এই অক্ষের সাপেক্ষে এরকম ভাবে ঘুরতেছে। ঠিক আছে, তো এটা কিন্তু এই মাঝখানে একটু ফাঁকা, এখানে যে এগুলো হচ্ছে নিরেট। হ্যাঁ, এটা হচ্ছে নিরেট। তো এই অক্ষের সাপেক্ষে আমরা জড়তার ভ্রামক নির্ণয় করবো। দেখেন এটা প্রথমত আমরা তো আগের ভিডিওগুলো দেখছি, যারা আগের ভিডিওগুলো দেখছেন তাদের তো বোঝা উচিত যে এটা কিন্তু একটা বিন্দুঘন না। হ্যাঁ, এটা বিন্দুঘন না, এটা ম্যানুয়ালি করা সম্ভব না। এটার ক্ষেত্রে আমরা কি করা লাগবে, যদি এটা ম্যানুয়ালি একভাবে করা যায় ওটা আমরা দেখবো পরে। তবু আমরা যেহেতু প্রত্যেকটা এর আগে যে 2টা ভিডিও করছি, 3টা ভিডিও করছি, সেই 3টাতে ইন্টিগ্রেশন দিয়ে করা হয়েছে, তো এবারও আমরা ইন্টিগ্রেশন দিয়ে দেখবো। তো সেই জন্য আমরা প্রথমে ধরি, হ্যাঁ এই পুরা রিংয়ের ভর হচ্ছে ক্যাপিটাল এম এবং ব্যাসার্ধ হলো আর। ঠিক আছে, তো ব্যাসার্ধ হচ্ছে আর। তো ইন্টিগ্রেশন করার জন্য আমরা একটা নির্দিষ্ট ফালি অংশ কাটতে হবে আমাদের। তো নির্দিষ্ট ফালি অংশ আমরা কাটবো এখন। দেখেন এখান থেকে নির্দিষ্ট একটা ফালি অংশ কাটতে হবে। তো আমরা এই ছোট্ট এই ফালি অংশটা কেটে নিলাম। তো ছোট্ট এই ফালি অংশটা আমরা কেটে নিলাম এখান থেকে। হ্যাঁ, এই ফালি অংশের দৈর্ঘ্য হচ্ছে dx। ঠিক আছে, আর এই ফালি যে অংশ আছে এই অংশের ভর হচ্ছে dm। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এখন গেল। এখন এটার পরে এখন দেখেন যে যদি এই পুরা রিংয়ের যদি জড়তার ভ্রামক হয় এই পুরা রিংয়ের, দেখেন এই পুরা রিংয়ের যদি জড়তার ভ্রামক হচ্ছে dm i, তাহলে এই dm ভরের এই ক্ষুদ্র অংশটুকুর জড়তার ভ্রামক কত হবে, di।
তাহলে এই ডিআই কে যদি আমরা একটা নির্দিষ্ট পরিমাণ লিমিটের মধ্যে ইন্টিগ্রেট করি, মানে যে লিমিটের মধ্যে ইন্টিগ্রেট করলে এই পুরো অংশটুকু পাওয়া যায়, তাহলে কিন্তু আমরা পুরো জড়তার ভ্রামক পাবো, পুরো রিংয়ের জড়তার ভ্রামক পাবো। তাহলে সেটাই আমরা করব। দেখেন এখন এই ডিএম অংশের যে জড়তার ভ্রামক আছে, জড়তার ভ্রামক আমরা ধরলাম ডিআই, সেটা ইকুয়াল টু কি হবে, সেটা ইকুয়াল টু হবে হচ্ছে আর স্কোয়ার। আর স্কোয়ার কেন, দেখেন এই অক্ষ থেকে এই ফালিটার দূরত্ব কিন্তু আর, শুধু এখান থেকে না, এখান থেকে দূরত্ব আর, এখান থেকে দূরত্ব কিন্তু আর, ঠিক আছে, প্রত্যেকটা দূরত্বই সেম। হ্যাঁ, তো আর স্কোয়ার ডিএম। এখন যদি আমরা পুরো জড়তার ভ্রামক বের করতে চাই, তাহলে দেখেন আমাদের উভয় পাশে ইন্টিগ্রেট করা লাগবে একটা নির্দিষ্ট লিমিটের মধ্যে। তাহলে দেখেন এটা আমরা ইন্টিগ্রেট করি ডিআই, আর এখানে ইন্টিগ্রেট করলে আর স্কোয়ার ডিএম। এখন এটা করতে হবে, দেখেন আমরা যদি একদম শূন্য জড়তার ভ্রামক থেকে আই পর্যন্ত পুরো জড়তার ভ্রামক পর্যন্ত ইন্টিগ্রেট করি, তাহলে কিন্তু আমরা আই পাবো। তাহলে এখানে লিমিটটা হবে শূন্য থেকে আই পর্যন্ত। হ্যাঁ, শূন্য থেকে আই পরিমাণ। আর এখানে হবে কি, এখানে লিমিটটা দেখেন, আগে যদি লিমিটটা দেখেন, আচ্ছা আগে ডিএমটা ইয়া করি। এখন দেখেন আমাদের এখানে কিন্তু আমরা যে এক্সটা নিছি, দেখেন এই ডিএক্সটা, চলো আমরা এইটুকু ধরছি, তাহলে আমাদের ইন্টিগ্রেট করতে হবে এক্স এর সাপেক্ষে, কিন্তু এখানে কি আছে, ডিএম আছে। তাহলে আমাদের এই মানে ডিএমটাকে ডিএক্স এর মাধ্যমে প্রকাশ করতে হবে। হ্যাঁ, ডিএম কে আমরা ডিএক্স এর মাধ্যমে রূপান্তরিত করতে পারি, সেটা খুবই সহজ। দেখেন আসলে দেখেন এই পুরা যে অংশটুকু আছে, এই পুরা অংশটুকু দেখেন, এই পুরো অংশটুকুর দৈর্ঘ্য কত, 2π r না। যদি এই বৃত্তের মানে এই বৃত্তে যদি কল্পনা করি, তাহলে বৃত্তের ব্যাসার্ধ r, আর এইটুকুর অংশ থেকে পরিসীমা বোঝাচ্ছে না, তাহলে এর পুরোটুকুর দৈর্ঘ্য কত, 2π r। তাহলে 2π r এর ভর ক্যাপিটাল M, অতএব এককের ভর m/2π r। অতএব dx অংশের ভর, দেখেন এই dx অংশের ভরটাই কিন্তু dm হবে, তাহলে dx অংশের ভর m ইন্টু dx/2π r। অতএব আমরা লিখতে পারি যে dm is equal to m dx 2π r। এটা হচ্ছে dm। হ্যাঁ, তো এখানে দেখেন এখন আবার লিমিটেড বিষয়টা দেখেন, এখানে যদি আমরা x সমান 0 ধরি, দেখেন এই পুরোটুকু, এই ফাইলটা ধরে আস্তে আস্তে এই দিক থেকে এই ফাইলটা ধরে আস্তে আস্তে এখানে নিলাম, এরকম নিতে পুরোটুকু যদি নিই, তাহলে পুরোটুকু দূর কত, 2π r না। তাহলে দেখেন 0 থেকে যদি 2π r পরিমাণ আমরা ইন্টিগ্রেট করি, তাহলে কিন্তু এই পুরা রিংয়ের আমরা যত ভ্রামক পাচ্ছি। হ্যাঁ, তাহলে সেটাই আমরা করি। দেখেন 0 থেকে 2π r পরিমাণ আমরা ইন্টিগ্রেট করলাম। তাহলে এখানে এখন দেখেন কি থাকে, এখানে এখন থাকে হচ্ছে এই পাশে যদি নিয়ে আসি, যেখানে থাকে হচ্ছে i থেকে 0, আর এখানে কি থাকে, এখানে আমরা বাইরে নিয়ে আসি একবারে, যে আর স্কোয়ারটা আসলো, সাথে এখন কি আসবে, ডিএম এর যে মানটা দেখেন m dx/2π r, m dx 2π r, আর এখানে dx, আর এখানে কি হয় 0 থেকে 2π r। হ্যাঁ, তো এটা তো বুঝতে পারছেন আপনারা। এখন দেখেন নিচে দিলে আমরা করি, তাহলে এখানে কি থাকে, এখানে হচ্ছে i। হ্যাঁ, i, এখন i থাকলো, দেখেন এখানে আমরা যদি এখানে আর কাটা যায়, তাহলে কি থাকে, আর m 2π হলো, এখানে হলো। এখন দেখেন এখানে dx, কে শুধু dx কে ইন্টিগ্রেট করলে কি হয়, x। এখন x কে এটা যদি আমরা 2π r 0 থেকে ইন্টিগ্রেট করি, তাহলে কি থাকে দেখেন তো, আর m 2π ইন্টু এখানে কি থাকে 2π r। তাহলে দেখেন এখানে 2π আর 2π কি যাচ্ছে কাটা, তাহলে কি থাকে m r স্কয়ার। তো এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত জড়তার ভ্রামক, যে তলের সাথে লম্ব এবং মূল বিন্দুগামী অক্ষের সাপেক্ষে এই রিং এর জড়তার ভ্রামক হচ্ছে i = m
আর স্কোয়ার। তো এটা হচ্ছে সেই সূত্র, এটাই আমরা দেখাতে চাচ্ছিলাম। তো এটা আর একটা পদ্ধতিতে করা যায়, সেটা আমরা এখন দেখব। মামা সুরায় দাও নাকি তাদের একটু। সো দ্বিতীয় যে পদ্ধতিটা আছে, দ্বিতীয় পদ্ধতিটা আমরা এখন দেখেন, আরেকবার চিত্রটা আঁকাই আমরা। চিত্র খুব ভালো না হলে কিছু করার নেই ভাই। এটা হচ্ছে রিং, এইভাবে ঘুরতেছে ধরেন। তো প্রথম একটা বিষয় যে দেখেন, ধরলাম যে এই রিংয়ের একটা অংশ এখানে একটু অবস্থিত, হ্যাঁ, এখানে কিছু অংশ অবস্থিত, এইখানে কিছু অংশ অবস্থিত, এইখানে কিছু অংশ অবস্থিত। কিন্তু মূল বিষয়টা দেখেন, এখান থেকে এই প্রত্যেকটা বিন্দু ভরের দূরত্ব কিন্তু আর 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 ঠিক আছে। তাহলে দেখেন, আমরা যদি এখানে ম্যানুয়ালি প্রত্যেকটা দূরত্ব যেহেতু আর প্রত্যেকটা ভর ধরলাম হচ্ছে, ধরেন ছোট হাতে এখানে ধরলাম হচ্ছে M1, M2, M3, M4, হ্যাঁ ধরলাম। তাহলে দেখেন, এটা আমরা ম্যানুয়ালি যদি যোগ করি, ধরেন যে এরকম M100 পর্যন্ত গেল, যদি আমরা যোগ করি তাহলে কি হয় দেখেন, টোটাল জড়তার ক্ষমতা অর্থাৎ I equal to M1 R square plus M2 R square plus M3 R square plus M4 R square plus ডট 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 ডট, ধরেন একবার যতটুকু পরিমাণ আছে সেইটুকু পরিমাণ, হ্যাঁ। তো আমরা এখান থেকে যদি দেখেন আর স্কোয়ার প্রত্যেকটাতে কমন যায়, তাহলে M1 প্লাস M2 প্লাস M3 প্লাস M4 প্লাস গেল ধরেন, ঠিক আছে। তাহলে দেখেন এই M1 M2 M3 M4 এরকম হতে 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 যখন পুরাটুকু কভার করবে, ধরেন এই M100 পর্যন্ত এই পুরা M2 কভার করছে, এই পুরা ভরের মান কত ছিল, বড় হাতের ক্যাপিটাল M, ঠিক আছে। তাহলে দেখেন এই পুরোটুকুর মান আমরা তাহলে লিখতে পারি কি, বড় হাতের M, তাহলে আমরা লিখতে পারি যে M R স্কয়ার অর্থাৎ I ইকুয়াল টু M R স্কয়ার। তো এটা ক্লিয়ার। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। যদি কারো কোনো কনফিউশন থাকে এটাকে এখানে তাহলে সেটাও ক্লিয়ার হয়েছে। সবার যদি ভালো লাগে আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।